আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো গল্প না, সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি কাহিনী। আমি গ্রাম থেকে শহরে যাওয়া ধরছিলাম। তাই শহরে আবহাওয়া আমি কখনো বুঝি না, কোনোদিন শহরে যাইনি। তবে আমি বিবাহিত, আমার 3টা ছেলে মেয়ে আছে। তো আমার স্বামী আমাকে 3 মাস ধরে খাওয়ান খরচা দেয় না, কিছু দেয় না। পরে আমি শুনতে পাই যে আমার স্বামী বিয়ে করেছে এবং সেই মেয়েকে নিয়ে পড়ে থাকে। এখন ওই কথা শোনার পরে আমার শহরে যেতে ইচ্ছা করছিল যেন আমি আমার স্বামীকে খুঁজবো। তো অত বড় শহরে আমি কিভাবে খুঁজে পাবো? এক ভাইয়ের কাছ থেকে ওর ঠিকানাটা আমি সংগ্রহ করলাম। করার পরে আমার বোনের কাছে আমার বাচ্চা 3টা রাইখা আসি। পরে আমি রালিং একটা গাড়িতে রাত্রেবেলা উঠে পড়ি। ওঠার পরে আস্তে আস্তে যাত্রীরা সবাই নাইমা যায়, বিভিন্ন জায়গায় নাইমা যায়। তো গাড়িটা গ্রাম থেকে ছাইরা আস্তে আস্তে প্রায় রাত 3টা বাজা জায়গা স্ট্যান্ডে পৌঁছাতে। এখন ড্রাইভার বলতেছে, আপা আপনি তো যেখানে যাবেন সেখানে এত রাত্রে তো গাড়ি পাবেন না, আপনি একটু বসে থাকেন, আপনাকে আমার গাড়ি দিয়ে একটু টান দিয়ে আসবো। তো আমি বসে রইলাম চুপচাপভাবে। সবাই নেমে গেল, আমি নামলাম না। তো আমাকে গাড়িটা স্টেশনে সবাই নামা দিয়া একটু ঘুরাইয়া ওই গাজীপুর এলাকার একটা জঙ্গল আছে, বড় জঙ্গল, ওই সাইডে একটু জঙ্গল থাকে। তো ওখানে একটা জঙ্গলের ভিতরে গাড়ি নিয়ে ঢুকালো। পরে বলতেছে যে আমি বললাম যে ভাই ওই জঙ্গলের মধ্যে গাড়িটা থামালেন কেন? পরে বলতেছে যে আপু আমাদের গাড়িটা তো একটু নষ্ট হয়েছে, তাই এই জন্য একটু ঠিকঠাক হবে এই জন্য। পরে এর মধ্যে একটা কন্ট্রাক্টর আসছে, কন্ট্রাক্টর এসে বলতেছে যে আপু আপনি ওখানে কি আগে পরে গেছেন কখনো, যেখানে আপনি যা ধরছেন? তখন আমি বললাম যে না ভাই, আমি তো কখনো আগে পরে ওখানে যাই নাই। তখন আমি বললো যে যান নাই, তাহলে নতুন একটা জায়গা গেছেন, হুট করে কি আপনি নতুন জায়গা খুঁজে বা চিনা যেতে পারবেন? আমি বললাম এক ভাইয়ের কাছ থেকে ঠিকানা নিচ্ছি, আমার ওখানে যাওয়া লাগবে। তো আমার একটু টেনশন ভাব ছিল। পরে লোকটা জিজ্ঞেস করলো, আপু আপনি তো মনে চিন্তিত একটু ভাব, কোনো ভয় পাচ্ছেন? আমি বললাম না ভাই, ভয় পাচ্ছি না, আসলে আমি আমার স্বামীকে নিয়ে একটু ভয় পাচ্ছি। কেন, আপনার স্বামী কি হয়েছে? আমার 3টা ছেলে মেয়ে আমি গ্রামে আমার বোনের কাছে রেখে এসেছি। আমার স্বামী তো 3 মাস ধরে আমাদের কোনো খান খরচা খোঁজ খবর নেয় না। তো ওর এক বন্ধুর কাছ থেকে আমি জানতে পারলাম যে ওই নাকি বিয়ে করেছে। তো যে ঠিকানাটা আমাকে দিয়েছে এখানে নাকি সে বউ নিয়ে ভাড়া থাকে, মানে এই জন্য তার কাছে যেতে চেতেছি। তখন সে বলে, কি বলে, আপনার মতন এত সুন্দরী একটা মেয়ে রাইখা সে বিয়ে করে ফেললো, এটা কি ঠিক বলেন তো? আমি হলে তো সারাক্ষণ আপনাকে নিয়ে জড়া ধরে ঘুমায় থাকতাম, আমার তো কাজে যেতে মন চেত না, আর বিয়ে তো দূরের কথা।
পরে আমি বললাম কি ভাইয়া, কিছু কিছু খারাপ পুরুষ মানুষ আছে যারা এক বউতে সন্তুষ্ট না, যারা বিভিন্ন মেয়েদের কাছে যাইতে চায়। হয়তো এর মধ্যে একজন আমার স্বামী হবে, কারণ আমার স্বামীকে আমি ভীষণ ভালোবাসতাম। আপনি জানেন না, আমাদের বাড়ির পাশে তাদের বাড়ি। ছোটবেলা থেকে একই সাথে বড় হয়েছি, একসাথে খেলাধুলা করেছি। ছোটবেলা থেকে কেউ কারো ছাড়া বাঁচব না। আমাদের সম্পর্ক করে বিয়ে হয়েছে। আমরা বুঝার অবস্থায়, যখন আমার বয়স 14 বছর বয়স, যখন আমি মোটামুটি প্রেম ভালোবাসা সম্পর্কে বুঝি, তখন 14 বছর বয়স থেকে আমি আমার স্বামীরে পছন্দ করতাম, ভালোবাসতাম। কিন্তু সে মানুষটা আমাকে 18 বছর বয়সে বিয়ে করে, অথচ এই মানুষটা 3টা বাচ্চা জন্ম দেয়া আমার কাছ থেকে যে দূরে সরে যাব আমি জীবনে ভাবতে পারিনি। তখন লোকটা বলে, 14 বছর বয়সে প্রেম করছেন, 18 বছর বয়সে বিয়ে করেছেন, বিয়ের আগে কি আপনাদের মধ্যে কিছু হয়নি? তখন আমি বললাম যে না, হয়নি কা আমাদের মধ্যে। কি বলেন, বিয়ের আগেও কিছু করলো না? এত সুন্দর মেয়ে, আপনি দেখতে এত সুন্দর। তখন আমি বললাম, আমার এই রূপ দেখে আপনি বলতেছেন এত সুন্দর? আসলে যখন আমার বাচ্চা কাচ্চা হয়নি, যখন আমি অবিবাহিত ছিলাম, তখন আমি আরও অনেক সুন্দর ছিলাম। আসলে আমার স্বামী তো আমাকে বিয়ে করবে, বিয়ে, আর আমি বিয়ের আগে এসব পছন্দ করে না। আমার জামাই চাইলেও আমি দিতাম না। আর তার একটাই ইয়া ছিল যে সে জানতো যে সে আমাকে বিয়ে করবে, এই জন্য সে কখনো খারাপ প্রস্তাব দেয়নি। কিন্তু মানুষটা আগে খারাপ ছিল না, অনেক ভালো ছিল। আমার মন প্রাণ সব কিছু কায়রা নিয়েছে। কিন্তু সেই মানুষটা ইদারিং যে কেন এরকম হয়ে গেল আমি নিজেও কিছু বুঝতে পারিনি। ও আচ্ছা, তারপরে ভাই আপনাদের গাড়িটা ঠিক হলো কদ্দূর? আপা, একটু চাক্কাটা লাগানো হলে ঠিক হয়ে যাবে, ওরা একটু কুটুরমুড়ুর করতেছে আর কি। তো এইভাবে বেশ কিছুক্ষণ আসলে পারিবারিক ঝামেলা, মানে কথা বলতে লাগলাম। তারপরে বলল যে আপা, আসলে আপনার অনেক কষ্টকর। ভাইয়ের 3 মাস ধরে যোগাযোগ করে না, কয় মাস ধরে শহরে আসছে। তখন আমি বললাম, আমার ছেলেটা চলে আসছে, প্রায় তো 5 বছর ধরে শহরে চলে আসছে, কিন্তু 5 বছরের মধ্যে বাড়িতে যাইতো না, প্রতিদিন যোগাযোগ করত। 3 মাস ধরে সে কথা বলা বন্ধ করে দিছে, যোগাযোগ বন্ধ করে দিছে। 5 বছর, এই 5 বছর আপনি গ্রামে থাকেন, সেই শহরে থাকে, তারই মধ্যে একবারও আসলো না? আমি বললাম না। তখন সে বলিস, আপু আসলে তো আপনি অনেক ক্ষুধার্ত, আপনার খুব প্রয়োজন, আপনি অনেক দিন ধরে না খাওয়া রয়েছেন। তখন আমি বললাম, ভাই না খেয়ে তো রয়েছি, সেটা বড় কথা না। হয়তো স্বামী কাজ করতেছে, খাওয়ান খরচা দেয়, কষ্ট হইলে পড়ে থাকি, কি করব। কিন্তু সেই আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিল। তখন আমি তাকে বলি, তখন ড্রাইভারটা আমাকে বলতেছে, দেখেন আপু, সে পুরুষ মানুষ, 5 বছর ধরে যেহেতু আপনার কাছে যায় না, 3 মাস ধরে কথা বলা বন্ধ করছে, হয়তো সেই এত বছরের মধ্যে একটা বিয়ে করে ফেলেছে, বুঝছেন? সে একটা বিয়ে করে ফেলেছে কারণ তার বউয়ের চাহিদাটা অন্য মেয়ে দিয়ে মিটায়, এই জন্য আপনাকে প্রয়োজন নাই। সেই যদি বাইরে মেয়েদের কাছে না যেত, অবশ্যই প্রতি বছরে ঈদের কালা তো অন্তত কাজ করলে ছুটি পাইতো, তখন তো আপনার কাছে যাইতো। তখন আমি বলতাম, ঈদ হয়ে গেছে, তুমি আসো, ছুটি দেবে না? তখন সে নানান বাহানা ধরতো, ওই ঈদের কালা যে কাজ করবে তার নাকি ওভার টাইম দেবে, ভালো ডাবল টাকা বেতন দেবে ঈদের মাসটা, এই জন্য সে আসতে চায় না। এইভাবে আমাকে বছরের পর বছর 5টা বছর কাটিয়ে দিল। তখন আমার খুব কষ্ট লাগতো, কষ্ট হলেও আমি থাকতাম, থাকা আমার স্বামী আমাদের জন্য কষ্ট করে। কিন্তু ভাই,
আমার স্বামী যে আমাদের সাথে এরকম চিট করে চলে যাব আমি ভাবতে পারিনি। পরে ড্রাইভার মানে কন্ট্রাক্টর বলতেছে, তাহলে একটা কাজ করেন, আপনি এই ওই স্বামীর আশা বাদ দিয়ে দেন, ঠিক আছে? আপনি স্বামীর আশা বাদ দিয়ে দেন, আপনি আপনারভাবে থাকেন। আপনি যে সুন্দর মানুষ, আপনাকে যে কোনো ছেলে দেখে পছন্দ করে ফেলবে, আপনাকে আবার বিয়ে দেওয়া যাবে। তখন আমি বলি, ভাই বিয়ে দেওয়া তো কোনো বড় বিষয় না, কিন্তু আমি তো বিয়ে করব না, আর আমি কোনো পাপ পথে জড়িত হব না। আমার স্বামী পাপ করছে হোক, আর তাছাড়া আমার 3টা বাচ্চা আছে, আমার এটা সম্ভব না। ঠিক আছে, আপনার 3টা বাচ্চা আছে, আপনি বিয়ে করবেন না, কিন্তু শারীরিক সুখটা তো আপনি অন্য কোথাও থেকে নিতে পারেন। তখন আমি বলছি, না ভাই এটা ঠিক না, আমি ওরকম ধরনের মেয়ে না। পরে এক কথা দুই কথায় পরে বলল, শারীরিক সুখ তো ক্ষণিকের জন্য মজা দেয়, আনন্দ করে, তাতে সমস্যাটা কি? আপনি একবার বাইরে খাইয়ে দেখেন, খুব ভালো লাগবে। তখন আমি বললাম, ভাই এসব কি বলতেছেন আপনি? বাইরে খেয়ে দেখবো মানে? আচ্ছা আপনার গাড়িটাকে একটু ছাড়বেন, আমাকে একটু পৌঁছে দেন, আমি এখানে আর বেশিক্ষণ থাকবো না। কাপা পৌঁছা তো দেবো, এত বড় গাড়ি নিয়ে এত ভিতরে উল্টা রাস্তা চলে আসলাম, আবার আপনাকে পৌঁছে দেব ঠিকঠাক মতন। গাড়ির তো একটা খরচ আছে, এই গাড়িটা 5,000 টাকা খরচ, আর তেল মোবিলে যে খরচ যায়, গ্যাসের যে খরচ যায়, এত টাকার খরচ আপনি পোষায় দেবেন না? তখন আমি বললাম, আপনাকে তো আমি ভাড়া দিচ্ছি, আপনি তো বলেছেন আমার ঠিকানা মতো পৌঁছা দেবেন। হ্যাঁ আপনাকে ভাড়া দিয়েছেন, সেটা তো ওই কাউন্টারে নামার কথা ছিল, কিন্তু সেখানে তো আপনি নামেন নাই। তখন আমি বললাম, ভাই আপনি তো বললেন আপনি যে ঠিকানা যাবেন সেখানে আমি একটু গাড়িটা নিয়ে আপনাকে আগা দিয়ে আসতেছি, আপনি তো এইভাবে গাড়িটা ঘুরে ফেলেন যাত্রীদের নামাইয়া, কিন্তু এখন এই কথা বলতেছেন কেন? আসলে আমার স্বামী এমনিতে আমাকে অনেক মাস ধরে খাম খরচা দেয় না, আমি অল্প কিছু টাকা বাড়ির থেকে নিয়ে এসেছি, ওই টাকা দিয়ে রওনা দিয়েছি। এখন যদি আপনার এতগুলো টাকা দিতে চাই, আমার কাছে এত টাকা নেই। কারণ আমি জানি আপনার কাছে এত টাকা নাই, কিন্তু টাকা লাগবে না, আপনি তো আমাদের অন্য পিলে পোষায় দিতে পারেন। পরে আমি মানে কি বলবো, তখন আমি অস্বীকার করেছিলাম যে ভাই এটা আমার পক্ষে সম্ভব না, কিন্তু ওই কন্ট্রাক্টর লোক জোর করে আমার মুখটা চেপে ধরে তার মনের ইচ্ছা মতন চাহিদাটা মিটিয়ে নিল। আমি কান্না ভেঙে পড়েছিলাম। আর 3জনে আগের থেকে প্ল্যান করা ছিল যে তারা এই কাজটা আমার সাথে করবে। এই জন্য তারা একটা ট্যাবলেট খাইয়া 3জনে 3টা ট্যাবলেট খাইছে এই কাজ করার জন্য। আর ট্যাবলেট খাওয়ার মানুষ তো অনেক সময় নেয়, এটা তো আপনারা জানেন। তাই প্রথম কন্ট্রাক্টর এসে আমাকে তার মনের চাহিদাটা ইচ্ছা মতন মেটালো। শারীরিক চাহিদা যখন তার পূর্ণ হয়ে গেল তখন সে ছেড়ে দিল। আমি লজ্জায় ঘৃণায় কষ্টে নিজের কাপড়টা ঠিকঠাক করে যখন নামা ধরছিলাম, তখন আর একটা লোক মানে ড্রাইভার ছিল, ড্রাইভার বলে, ম্যাডাম দাঁড়ান, কই যাইতেছেন? আরে এই জঙ্গলের ভিতরে যদি যান, সামনে ডাকাত আছে, আমরা তো মাত্র আমি করব, আমরা 2-3 জন আছি, আর সামনে যখন ডাকাতগুলো ধরবে আপনাকে 10-15 জনে মিলে আপনার সাথে এরকম করবে। তখন আর কি বলবো, তখন ওই ড্রাইভার তার মনের চাহিদাটা ইচ্ছা মতো মেটালো। আমি কত কান্না করলাম, কত অনুরোধ করলাম, কিন্তু আমার কোনো কথাই শুনলো না। সে তার মন মতন করে আমার সাথে যা তা আচরণ করলো। তারপরে ওই গাড়ির মধ্যে সুপারভাইজার ছিল, সেও আমাকে ছাড়ে নাই। আমি ভাবছিলাম তারা 3জন করার পরে হয়ে যাবে, কিন্তু সেও তার মন মতন করে চাহিদা মেটালো। তারপরে একে একে 3জনে যখন হয়ে গেল, তখন আমাকে ছাড়লো না,
আবার তারা নতুন করে শুরু করলো। এইভাবে যতক্ষণ পর্যন্ত ভোরের আজান না দিছে, আজানের আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত একটু ফর্সা বা সকাল না হয়েছে, অন্ধকার থাকার আগ পর্যন্ত তিনজন মিল্লা 2 বার, কেউ 3 বার এইভাবে আমার সাথে সারা রাত 2-3 ঘন্টা 4 ঘন্টা আমার সাথে আনন্দ করে। তারা আমাকে অনেক কষ্ট দেয়, অনেক ব্যথা দেয়, তারপরে তারা ছাড়ে। তারপরে অনেক কষ্ট দুঃখ নিয়ে আর স্বামীর কাছে ফিরে যেতে চাইলাম না। যে এই শহরটা বড় খারাপ মানুষ, শহরের লোক বড় খারাপ মানুষ। এই ভিন দেশে আসলাম, কোনোদিন শহরের ব্যাপারটা বুঝি না। আজকে যখন বুঝলাম শহরের মানুষ এত খারাপ, আর যেহেতু প্রথম পা দিতে না দিতে এত বড় একটা বিপদে পড়লাম, ভাবলাম আমি আমার স্বামীরে একা মেয়ে মানুষ হয়ে কোথায় খুঁজবো যদি এই ধরনের আবার কোনো বিপদে পড়ি। তাই একা আর বের হওয়ার চিন্তা করলাম না, সোজা আবার নিজের গ্রামের বাড়িতে চলে গেলাম অন্য একটা গাড়িতে করে। তা বন্ধুরা, আমি একা একা বের হয়ে একটা বিপদে পড়েছি। আপনারা কখনো অনেক সময় ড্রাইভাররা কন্ট্রাক্টর বলতে পারে যে সামনে আপনাকে পৌঁছায় দেব, সামনে নেমে যান। যখন দেখবেন গাড়ির মধ্যে কোনো যাত্রী নেই, কেউ নেই কা, তখন আপনারা নেমে যাবেন, ওই গাড়িতে থাকবেন না। যাত্রীর সাথে সাথে আপনারও নেমে যাবেন। পুরা বাস যখন ফাঁকা থাকবে তখন আপনি একটা মেয়ে মানুষ হয়ে একা বসে থাকবেন না। বসে থাকলে হয়তো আমার মতন এরকম বিপদ হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।